ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো এলআর ইনার ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি সপ্তম শ্রেণীর ভাষা চর্চা বইয়ের অন্তর্গত পঞ্চম অধ্যায়টি। পঞ্চম অধ্যায়টি কী নাম না কারক বিভক্তি অনুসর্গ। দেখো এখানেতে লেখা আছে পার্ট 5, মানে এই চ্যাপ্টারের ওপরেতে এর আগে আমাদের এই চ্যানেল থেকে 4টে ভিডিও দেওয়া হয়েছে। আজকে এই চ্যাপ্টারের শেষ ভিডিও, অর্থাৎ এই পার্ট 5 বা পঞ্চম অংশটা হচ্ছে এই কারক বিভক্তি চ্যাপ্টারের শেষ ভিডিও। তো এর আগের 4টে ভিডিওতে মূলত কারক এবং তার শ্রেণীবিভাগগুলোকে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ কারক কী, কারকের বিভিন্ন শ্রেণীবিভাগ, অর্থাৎ কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান, নিমিত্ত, সম্প্রদান বা অধিকরণ, এগুলো সমস্ত আলোচনা করা হয়েছিল। আজকে আমরা মূলত আলোচনা করব এই বিভক্তি ও অনুসর্গ, এই দুটো বিষয় নিয়ে। তো এই বিভক্তি এবং অনুসর্গটা ঠিক কী, সেটার জন্যে আমাদের আবার মনে রাখতে হবে যে সেই কারকের সংজ্ঞাটা, যেটা আমরা প্রথম ভিডিওতে বলা হয়েছিল যে কারক কাকে বলেছিলাম না, একটা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অর্থাৎ সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্তর্গত অন্যান্য নামপদের প্রত্যক্ষ সম্পর্ককে কারক বলা হয়। অর্থাৎ কারকের বৈশিষ্ট্যই হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের প্রত্যক্ষ সম্পর্ক নির্ণয়। এবং সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে সেই বাক্যে ক্রিয়াপদটা যেন একটা অভিভাবকের মতন বা প্রধান অংশের মতন, যেটাতে আমরা উদাহরণ দিয়ে বলেছিলাম যে তোমরা কোনো বন্ধুর বাড়িতে গেছো, বন্ধু যখন পরিচয় করিয়ে দিচ্ছে, হ্যাঁ, যে এটা আমার মা, এটা আমার বাবা, বা এটা আমার ঠাকুমা, দাদু, কাকা, কাকিমা, বোন, অর্থাৎ সেই বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর পরিবারের সদস্যদের সঙ্গে তুমি পরিচয় হচ্ছ কার সূত্র ধরে? তোমার বন্ধুর সূত্র ধরে। তুমি আলাদা করে কাউকেই চিনতে না, তোমার বন্ধুই বলে দিচ্ছে এর সঙ্গে, এই ভদ্রলোকের সঙ্গে আমার বাবার সম্পর্ক, অর্থাৎ আমি ওনার পুত্র, উনি আমার বাবা। তাহলে এই যে পরিবারের অন্যান্য সদস্যগুলো হচ্ছে এই বাক্যের নামপদের মতন, আর পরিবারেতে ওই পরিবারটাতে ওই তোমার বন্ধুটি হচ্ছে ক্রিয়াপদের মতন। অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যেমন সম্পর্ক যেটা কারক, তেমনি বন্ধুর সঙ্গে ওই পরিবারের অন্যান্য সম্পর্কগুলো আমরা বলেছিলাম বিষয়টাতে। সুতরাং একটা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কটা যদি কারক হয়, এবং সুতরাং বোঝাই যাচ্ছে সেই সম্পর্কটা কিন্তু একটা অন্য কিছু কারণের ওপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ তুমি বাড়িতে গেলে, সেই বন্ধুর বাড়িতে গেলে, বন্ধুটা বিভিন্ন, হয়তো দেখা যাচ্ছে সেই বাড়িতে পরস্পর 3জন লোক বসে আছে। 3জন লোকের মধ্যে একজনকে দেখিয়ে বলল এ আমার বাবা বা ইনি আমার বাবা, আর একজনকে দেখিয়ে বলল ইনি আমার কাকা, আর একজনকে দেখিয়ে বলল ইনি আমার জ্যাঠামশাই। তাহলে এই যে 3টে ভদ্রলোকের মধ্যে ওই তোমার বন্ধুটি একজনকে বাবা বলল, একজনকে কাকা বলল, আর একজনকে জ্যাঠামশাই বলল। তাহলে নিশ্চয়ই সকলকে একই রকম সম্বোধন করেনি বা একই রকম সম্পর্ক তৈরি করেনি। অর্থাৎ সম্পর্কটা তৈরি হওয়ার জন্য বেশ কিছু কারণ দরকার। যাকে বাবা বলেছে সে তার জন্মদাতা, তাই সে বাবা। যাকে জ্যাঠামশাই বলেছে সে তার বাবার দাদা, তাই জ্যাঠামশাই। আর যাকে কাকা বলেছে সে তার বাবার ছোট ভাই, তাই সে কাকা। অর্থাৎ এই যে বন্ধুটির সঙ্গে পরিবারের অন্যান্য মানুষগুলির যে সম্পর্ক তৈরি করছে বন্ধুটা, তার নির্দিষ্ট একটা কারণ আছে। তেমনি এই একটা বাক্যেতে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ককে কারক বলা হচ্ছে, সেই সম্পর্কগুলো কিন্তু তৈরি করে কে? এই বিভক্তি এবং অনুসর্গ। তো বিষয়টাকে উদাহরণসহ একটু আলোচনা করা যাক। দেখো আমরা দুটো উদাহরণ লিখছি। শীতকালে সুবলবাবু মেয়ের জন্য দোকান থেকে লেপ কিনলেন। তাহলে এইখানেতে যদি আমরা একটুখানি খেয়াল করি, মূল শব্দগুলোকে যদি আমরা আলাদা করি, শীতকালে মূল শব্দটা হচ্ছে শীতকাল, মূল শব্দটা হচ্ছে শীতকাল, তার সঙ্গে দেখো এটা আমরা যোগ করেছি, শীতকাল যুক্ত এ। তারপরেতে মেয়ের জন্য, মেয়ের এই কথাটাকে দেখো, মূল শব্দটা হচ্ছে মেয়ে, তার সঙ্গে যোগ করেছি র। তারপরেতে থেকে আর এই জন্য,
এবার যদি আমরা যেগুলোকে অতিরিক্ত যোগ করছি সেগুলোকে যদি আমরা বাদ দিই, ধরো এটাকে বাদ দিলাম, রটাকে বাদ দিলাম, জন্যটাকে বাদ দিলাম, থেকেটাকে বাদ দিলাম, তাহলে বাক্যটা কীরকম দাঁড়াচ্ছে? শীতকাল সুবলবাবু মেয়ে দোকান লেপ কিনলেন। দেখো বাক্যটা যেন একটা উদ্ভট মনে হচ্ছে, কোনো যেন মাথা মুন্ডু পাচ্ছি না। অর্থাৎ যেগুলো আমরা অতিরিক্ত যোগ করেছিলাম সেগুলোকে যদি বাদ দিয়ে দিই, যেন কেমন একটা বাক্যটা সে ধাঁধার মতন তৈরি হচ্ছে, কোনো মাথা মুন্ডু নেই কো বাক্যটার। কেন ওই রকম মনে হচ্ছে? যে আসলে যেগুলোকে বাদ দিয়েছি সেগুলোই ওই একটা পদের সঙ্গে আরেকটা পদের সম্পর্কটাকে তৈরি করেছিল। যে সম্পর্কটাকে তৈরি করেছে সেই কারণটাকেই যদি বাদ দিয়ে দিই তখনই মাথা মুন্ডুর হয়ে যাবে বাক্যটা, কোনো রকমভাবে আমরা অর্থ বুঝতে পারবো না। সুতরাং আমরা বলতে পারি যে এই যেগুলোকে বাদ দিয়েছি, এ তারপরেতে র বা জন্য থেকে, এগুলো এমন একটা বিষয় যেগুলো অন্যান্য নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কগুলোকে কিন্তু তৈরি করছে। আরও একটা বাক্য দেখা যাক, ঘরেতে আজকে জলের দ্বারা ঠান্ডা রাখা হয়েছে। এখানেও একইভাবে মূল শব্দটা কি? ঘর যুক্ত এতে, ঘরেতে। আজকেটা হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে যোগ করা হচ্ছে কে, আজ যুক্ত কে। জলটা হচ্ছে মূল শব্দ, এর সঙ্গে যোগ করা হয়েছে এর দ্বারা। ঠিক ওই একইভাবে আমরা যদি বাদ দিই, যেগুলোকে এক্সট্রা যোগ করছি সেগুলোকে যদি বাদ দিই, এতেটাকে বাদ দিলাম, কেটাকে বাদ দিলাম, এরটাকে বাদ দিলাম, আর এই দ্বারাটাকে বাদ দিলাম। শুধুমাত্র আমরা নামপদ এবং ক্রিয়াপদগুলো রাখলাম। তাহলে কীরকম বাক্যটা হবে? ঘর আজ জল ঠান্ডা রাখা হয়েছে। অর্থাৎ ওই একইভাবে বাক্যটা যেন কোনো রকম অর্থ আমাদের কাছে আসছে না। সুতরাং এই যে একটা বাক্যতে নামপদগুলো থেকে যদি আমরা বিভক্তিগুলোকে বাদ দিয়ে দিই তাহলে সেই ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কটা তৈরি হবে না। এবার যেগুলোকে বাদ দিচ্ছি সেগুলোকেই কিছুগুলোকে বলা হচ্ছে বিভক্তি, কিছু অনুসর্গ। সুতরাং বিভক্তি বা অনুসর্গটা কি না? বিভক্তি বা অনুসর্গটা হচ্ছে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক তৈরি করে, একটা বাক্যের অন্তর্গত নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক তৈরি করে অর্থটাকে স্পষ্টতা দান করা একটা উপায়। অর্থাৎ বিভক্তি এবং অনুসর্গ এদের দুজনকারই কাজ হচ্ছে কারক তৈরি করা। কিভাবে তৈরি করে না? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কটাকে তৈরি করবে, বা ক্রিয়াপদের সঙ্গে নামপদের একটা যোগসূত্র তৈরি করবে, এবং তৈরি করে সেই বাক্যের অর্থকে সুস্পষ্টতা দান করবে। যদি আমরা সেই বিভক্তি বা অনুসর্গগুলোকে বাদ দিয়ে দিই তাহলে শুধু নামপদ বা শুধু ক্রিয়াপদগুলো দ্বারা বাক্যের অর্থটাকে আমরা স্পষ্টতা দান করতে পারবো না। সেটা যেন আমাদের কাছে একটা আজগুবি বা আবোল তাবোল কোনো কথা বলে মনে হবে, বা পাগলের প্রলাপ বাক্য বলে মনে হবে। এখানেই হচ্ছে কারক বিভক্তি চ্যাপ্টারেতে বিভক্তি বা অনুসর্গটার গুরুত্ব। অর্থাৎ বিভক্তি এবং অনুসর্গর প্রধান লক্ষ্যই হলো কারক নির্ণয় করা। কিভাবে না? ক্রিয়াপদের সঙ্গে নামপদের একটা সম্পর্ক বা যোগসূত্র তৈরি করা। এবার এই যে আমরা বলছি বিভক্তি বা অনুসর্গ, এর মধ্যে কোনটা বিভক্তি আর কোনটা অনুসর্গ? বলা বাহুল্য, যেগুলো একটা ধ্বনি বা বর্ণ, একটা বা একাধিক ধ্বনি বা বর্ণ, সেগুলো হচ্ছে বিভক্তি, এবং যেগুলো একটা গোটা শব্দ সেটাই হচ্ছে অনুসর্গ। যেমন এই যে এখানে এটা হচ্ছে বিভক্তি, একইভাবে রটা বিভক্তি, কিন্তু এই জন্য এটা একটা গোটা সম্পূর্ণ শব্দ, বা এই যে থেকে এটাও দেখো একটা সম্পূর্ণ শব্দ বা গোটা একটা শব্দ। তাহলে এই জন্য আর থেকেটা হচ্ছে অনুসর্গ, আর এদিকেতে এ এবং র এটা হচ্ছে বিভক্তি, কেননা এই দুটো কিন্তু গোটা শব্দ নয়, এটা একটা স্বরধ্বনি, রটা হচ্ছে একটা ব্যঞ্জন ধ্বনি। একইভাবে এখানে দেখো এতেটা হচ্ছে ধ্বনিগুচ্ছ, কেন এখানে তিনটে ধ্বনি আছে, এ যুক্ত ত যুক্ত এ, অর্থাৎ দুটো স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। সুতরাং তিনটে ধ্বনি আছে বলে একে ধ্বনিগুচ্ছ বলবো। এখানে একইভাবে কে এর মধ্যে ক যুক্ত এ, এখানে আছে দুটো ধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি একটা স্বরধ্বনি, এটাও হচ্ছে ধ্বনিগুচ্ছ। এখানে একইভাবে এ যুক্ত র যুক্ত অ, অর্থাৎ এখানেতে দুটো স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ যখন
কিছু যখন একটা বা একাধিক ধ্বনি বা ধ্বনিগুচ্ছ সম্পর্কটাকে তৈরি করছে ক্রিয়াপদের সঙ্গে নামপদের, সেটা হচ্ছে বিভক্তি। আর যখন এক একটা গোটা গোটা শব্দ, যেমন জন্য আর থেকে, জন্য আর থেকে, আর এইখানে হচ্ছে এই দ্বারা, এই তিনটে শব্দ দেখো, এরা এক একটা কিন্তু সম্পূর্ণ শব্দ, এরা কিন্তু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ নয়, এরা আলাদা এক একটা গোটা গোটা শব্দ, এটা হচ্ছে অনুসর্গ। সুতরাং বিভক্তি কাকে বলবো না, যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক তৈরি করে তাদেরকে বলা হয় বিভক্তি বা কারক বিভক্তি। অর্থাৎ যদি ধ্বনিগুচ্ছ বা ধ্বনি হয় সেটা হচ্ছে বিভক্তি, আর যদি একটা সম্পূর্ণ গোটা শব্দ হয় বা পরিপূর্ণ শব্দ হয় সেটা হচ্ছে অনুসর্গ। তাহলে বিভক্তির সংজ্ঞা গেল, এবার আসছে আমাদের অনুসর্গের সংজ্ঞা। ঠিক ওই একইভাবে আমরা সংজ্ঞাটাকে তৈরি করব না, যে সমস্ত অব্যয়তুল্য শব্দ নামপদগুলি পরে বসে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক তৈরি করে তাদের অনুসর্গ বলে। অর্থাৎ ওই আগের সংজ্ঞাতে, বিভক্তির সংজ্ঞাতে আমরা এইখানটাতে লিখেছিলাম ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, কেন ওটা গোটা শব্দ ছিল না। আর ঠিক ওই জায়গাটাতে আমরা এখানেতে বলেছি হ্যাঁ অব্যয়তুল্য শব্দ, কারণ অনুসর্গর একটা গোটা শব্দ এবং তার নিজস্ব অর্থও থাকে অনেক সময়তে। সুতরাং অনুসর্গর বৈশিষ্ট্য কী না, অনুসর্গ হচ্ছে একটা সম্পূর্ণ গোটা শব্দ, যেমন দ্বারা, দিয়া, থেকে, হইতে ইত্যাদি, বা অপেক্ষা, গোটা শব্দ বা সম্পূর্ণ শব্দ। আর 2 নম্বর বৈশিষ্ট্য কি, নামপদের পরে বসে এরা। অর্থাৎ যেমন আমরা যদি বলি যে গাছ থেকে ফল পড়ল, গাছ হচ্ছে একটা নামপদ, তারপরেতে বসেছে থেকে, থেকেটা হচ্ছে অনুসর্গ, গাছ থেকে ফল পড়লে যে থেকে নামপদের পরেতে বসেছে, সুতরাং অনুসর্গ পরেতে বসে নামপদের। তারপরেতে কি না, গঠনগত দিক থেকে অব্যয়পদ, অর্থাৎ অনুসর্গগুলো হচ্ছে গঠনগত দিক থেকে এক প্রকার অব্যয়পদ। যদিও অব্যয়পদ নামপদের মধ্যেই পড়ে, পদকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, ক্রিয়াপদ আর নামপদ। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এই 4টে পদকে নামপদের কোটায় ফেলা হয়, আর ক্রিয়াপদটা স্বতন্ত্র আলাদা থাকে। তো এই যে অনুসর্গ হিসাবে আমরা যাদেরকে বলছি, থেকে, চেয়ে, দ্বারা, দিয়ে, অপেক্ষা, হইতে, এগুলো গঠনগত দিক থেকে এক প্রকার হচ্ছে অব্যয়তুল্য শব্দ। অব্যয়তুল্য শব্দ মানে না লিঙ্গ ভেদে, বচন ভেদে বা পুরুষ ভেদে বা ক্রিয়ার কাল ভেদে এই পদগুলোর অর্থাৎ এই অনুসর্গগুলোর কোনো রকম পরিবর্তন হয় না। কারণ আমরা অব্যয়পদের সংজ্ঞা সেটাকেই বলি। অব্যয়পদ কাকে বলে না, যে পদের কোনো পরিবর্তন নেই তাকেই অব্যয়পদ বলে। ঠিক অনুসর্গগুলোরও বলা যেতে পারে কোনো রকম পরিবর্তন নেই। যে বাক্যটাতে অনুসর্গ বসেছে সেই বাক্যটার যদি বর্তমানকাল থেকে অতীতকাল বা ভবিষ্যৎকালেতে পরিবর্তন করা হয়, কিংবা সেই বাক্যের কর্তাটাকে যদি উত্তম পুরুষ থেকে প্রথম পুরুষ বা মধ্যম পুরুষেতে পরিবর্তন করা হয়, কিংবা যে বাক্যটাতে অনুসর্গ বসেছে সেখানেতে যদি কোনো লিঙ্গগত বা বচনগত পরিবর্তন করা হয়, যাই হোক না কেন সেখানে নামপদগুলোর পরিবর্তন হতে পারে, কিন্তু এই অনুসর্গ হিসাবে যে পদটা বসেছে তার কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, গাছ থেকে ফল পড়েছিল, এটা হচ্ছে অতীতকাল। গাছ থেকে ফল পড়ছে, এটা বর্তমানকাল। গাছ থেকে ফল পড়বে, এটা ভবিষ্যৎকাল। দেখো 3টে কালেতে আমরা বাক্যটাকে পাল্টালাম, কিন্তু থেকে এই অনুসর্গটার কোনো রকমভাবে পরিবর্তন করতে পারলাম না। তাই এই অনুসর্গটাকে বলা হচ্ছে বা এই অনুসর্গতুল্য শব্দগুলোকে বলা হচ্ছে গঠনগত দিক থেকে বা বৈশিষ্ট্যগত দিক থেকে এর এক একটা অব্যয়পদের মতন। আর এই অনুসর্গগুলো কিন্তু কখনোই একসঙ্গে থাকে না, মানে নামপদের সঙ্গে যুক্ত হয়ে যায় না, এরা কিন্তু আলাদাভাবে বসে। এবং এই অনুসর্গগুলোর আর একটা নাম হচ্ছে পরসর্গ বা কর্মপ্রবচনীয়। যেহেতু অনুসর্গ নামপদের পরে বসে তাই এদেরকে বলা হয় পরসর্গ। পরেতে বসে, নামপদের পরে বসে। অনু শব্দটার অর্থই হচ্ছে পরে, অনুযুক্ত স্বর্গ, এই অনু শব্দটার পরেই হচ্ছে পশ্চাৎ। সুতরাং যে সমস্ত এই অব্যয়তুল্য শব্দগুলো নামপদের পরে বসে বলেই
এর নাম অনুসর্গ বা পরসর্গ। আর এই অনুসর্গ বা পরসর্গ হিসাবে যাদেরকে আমরা বলছি তারা অনেক সময়তে কর্মপদের কাজটাকে সমাধান করে বলে বা কর্মপদের বৈশিষ্ট্যটাকে অর্জন করে বলে এদের কর্মপ্রবচনীয় বলা হয়। সুতরাং অনুসর্গ বলতে আমরা বুঝলাম অব্যয়পদ তুল্য একটা সম্পূর্ণ শব্দ যা কিনা নামপদের পরে বসে, কিন্তু অবশ্যই পৃথকভাবে বসে এবং নামপদের সঙ্গে ক্রিয়াপদের একটা সম্পর্ক তৈরি করে, কারক তৈরি করে বা সম্পর্ক নির্ণয় করে, সেটাই হচ্ছে মূলত অনুসর্গ। এবার এই যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক তৈরি করছে, তাহলে দুটো জিনিস, দুটো ব্যাকরণগত বস্তু, একটা হচ্ছে বিভক্তি আর একটা হচ্ছে অনুসর্গ। সুতরাং বিভক্তি এবং অনুসর্গের মিলটা কোথায়? না, তার উত্তর হচ্ছে বিভক্তি এবং অনুসর্গ এরা দুজনাই ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক তৈরি করছে। আর দুই, অনুসর্গ এবং বিভক্তি দুজনাই নামপদের পরে বসে। এটাই হচ্ছে বিভক্তি এবং অনুসর্গের মিল। কিন্তু এই দুটো মিল বাদে বিভক্তি এবং অনুসর্গে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো কীরকম? না, বিভক্তি হচ্ছে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। এই যে এ এখানে একটা ধ্বনি, কে এখানে দুটো ধ্বনি। সুতরাং বিভক্তিগুলোকে বলা যেতে পারে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, কিন্তু অনুসর্গগুলো একটা সম্পূর্ণ শব্দ। যেমন এই যে চে, দিয়ে, থেকে, এগুলো হচ্ছে একটা গোটা গোটা শব্দ। যেহেতু বিভক্তিগুলো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, তাই এদের কখনোই অর্থ থাকে না। বিভক্তিগুলো হচ্ছে অর্থহীন, এদের নিজস্ব কোনো অর্থ নেই। আর অনুসর্গগুলো যেহেতু একটা সম্পূর্ণ শব্দ, তাই এদের কিন্তু নিজস্ব অর্থ থাকে, তাই অনুসর্গগুলো হচ্ছে অর্থযুক্ত। 3 নম্বর হচ্ছে বিভক্তিগুলো নামপদের সঙ্গে যুক্ত হয়ে যায়। যেমন আমরা আগের একটা উদাহরণগুলোতে আমরা দেখেছিলাম এই যে মেয়ের জন্য, মেয়ের কথাটাকে মেয়ে যুক্ত র, দেখো এই মেয়ের সমান সমান রটা বা র বিভক্তিটা এই নামপদটার সঙ্গে যুক্ত হয়ে গেল। বা শীতকালে, শীতকাল যুক্ত এ বিভক্তিটা নামপদটার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। অর্থাৎ বিভক্তি বা ধ্বনি বা ধ্বনিগুচ্ছগুলো নামপদের সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, কিন্তু অনুসর্গগুলো কিন্তু কখনোই যুক্ত হয় না। অনুসর্গগুলো সবসময় নামপদের থেকে আলাদা থাকে, পৃথকভাবে থাকে এবং পৃথকভাবে থেকে তারা সম্পর্কটাকে তৈরি করে। তারপর কি 4 নম্বর পার্থক্য কি? না, বিভক্তিগুলোর আলাদা ব্যবহার নেই। এই যে এ, কে, রে, তে, এইগুলোর আলাদা করে কোনো ব্যবহার হয় না গো। কিন্তু অনুসর্গগুলোর কিন্তু যেহেতু পৃথকভাবে এক একটা গোটা শব্দ এবং আলাদা করে অর্থ আছে, তাই এরা আলাদাভাবে বাক্যে ব্যবহার হতে পারে। অর্থাৎ অনুসর্গগুলো যে শুধুমাত্র ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক তৈরি করেই এদের কাজ শেষ হয়ে কাজ মানে একটাই কাজ তা নয়। অনুসর্গগুলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক তৈরি করার পাশাপাশি অনেক সময় নিজেরাও নামপদের আকার ধারণ করে নিতে পারে। যেমন দেখো, আমরা একটা উদাহরণ দিই যে এই যে দিয়ে, দিয়েটা দিয়ে আমরা যদি এই দিয়ের শব্দটাকে দিয়ে আমরা যদি একটা ব্যাখ্যা করি, প্রথমে লিখলাম যে পেন দিয়ে লিখছি, পেন দিয়ে লিখছি। তাহলে পেন লিখছি, লিখছিটা হচ্ছে ক্রিয়াপদ আর পেনটা হচ্ছে নামপদ। সুতরাং কিসের দ্বারা লিখছি? পেনের দ্বারা। সুতরাং পেনটাতে তৈরি হয়েছে করণ কারক। কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াপদকে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে তখন হয় করণ কারক। সুতরাং এই পেনটা হচ্ছে করণ কারক। এই করণ কারকটা তৈরি করলো কে? এই দিয়ে অনুসর্গটা। অর্থাৎ এই নাম, এই পেন এই নামপদটার সঙ্গে লিখছে এই ক্রিয়াপদটার সম্পর্কটা তৈরি করেছে দিয়ে এই অনুসর্গটাকে। যদি দিয়েটাকে বাদ দিয়ে দিতাম কেমন বাক্যটা হতো? পেন লিখছি, কোনো অর্থই হতো না। এই জন্যই বলা হলো যে অনুসর্গ বা বিভক্তিগুলো কিন্তু নামপদের সঙ্গে ক্রিয়াপদের একটা যোগসূত্র তৈরি করছে। তো যাই হোক, এই দিয়ে অনুসর্গটা দিয়ে এখানে করণ কারক সৃষ্টি করা হলো। সুতরাং এখানে দিয়ে অনুসর্গ, দিয়ে এই শব্দটা অনুসর্গের ভূমিকা পালন করলো। আবার এই যে দিয়ে শব্দটা আবার আলাদাভাবে অন্য কাজও করে, নিজেই আলাদাভাবে একটা কাজ করতে মানে নামপদ আকার ধারণ করতে পারে। যেমন সে আমাকে
সে আমাকে পেন দিয়ে বই নিল। সে আমাকে পেন দিয়ে বই নিল, অর্থাৎ এইখানেতে দিয়েটা কিন্তু কখনো অনুসর্গ নয়, এখানে দিয়েটা কিন্তু আবার নিজে অসমাপিকা ক্রিয়াপদ হিসাবে ব্যবহার হচ্ছে। আরও যদি আমরা চেয়েটা দিয়ে বলি, ছেলেটি মিষ্টিগুলোর দিকে চেয়ে আছে। চেয়ে আছে মানে তাকাচ্ছে, তাহলে চেয়ে তখন ওটা অসমাপিকা ক্রিয়াপদ রূপে ব্যবহার হচ্ছে। সুতরাং বলা যেতে পারে যে অনুসর্গগুলো কারকের ক্ষেত্রে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যেমন সম্পর্ক তৈরি করে, কিন্তু ওইটুকুনি কাজ করেই ওদের কাজ শেষ হয়ে যায় না। ওদের আরেকটা কাজ হচ্ছে নিজেরাও অনেক সময়তে অসমাপিকা ক্রিয়াপদ রূপে ব্যবহার হয়ে যেতে পারে, যেমন এই উদাহরণটাতে। অর্থাৎ অনুসর্গ হিসাবে যাদের আমরা ব্যবহার করছি তাদের দুটো কাজ, একটা কারক সম্পর্ক তৈরি করা, আর দুই নিজে অনেক সময়তে অসমাপিকা ক্রিয়াপদেতে পরিণত হওয়া। কিন্তু ওই দুখানা কাজ কিন্তু এই বিভক্তিগুলো কাজ করতে পারে না। বিভক্তিগুলো শুধুই মাত্র সম্পর্ক তৈরি করেই ওদের কাজ শেষ হলো। আর বিভক্তি সংখ্যা হচ্ছে খুবই অল্প, এ কে রে তে। আর একটা হয় শূন্য বিভক্তি, এর আলোচনাতে পরে আসছি। অর্থাৎ কারক বিভক্তির ক্ষেত্রে বিভক্তির সংখ্যা মাত্র 5টি, কিন্তু অনুসর্গ আছে একাধিক। বাংলাতে অনুসর্গ একাধিক আছে, অন্ততপক্ষে 9 করে প্রায় 30 থেকে 35খানা প্রায় অনুসর্গ হয়, কিন্তু বিভক্তির সংখ্যা কিন্তু খুবই অল্প। এবার এই বিভক্তিগুলো আমরা বললাম সংখ্যায় 5টা। এসো দেখে নেওয়া যাক বিভক্তিগুলোকে। বিভক্তিগুলো কি কি? এ, কে, রে, তে আর অ বা শূন্য। তো প্রথমে এ বিভক্তির উদাহরণ ঘর যুক্ত এ সমান ঘরে। কে বিভক্তির উদাহরণ আমি যুক্ত কে আমাকে। রে বিভক্তির উদাহরণ কে যুক্ত রে কে রে। কে যুক্ত রে কে রে। তে বিভক্তির উদাহরণ মেঝে যুক্ত তে মেঝেতে। শূন্য বিভক্তিটা আসছি। আগে এই বিভক্তিটা দেখো, এ বিভক্তিটা অনেক সময় অন্তস্থ একার রূপেও পাওয়া যায়। অর্থাৎ অনেক সময়তে যখন আমরা কারক নির্ণয় করব দেখা যাবে অন্তস্থ একার। অন্তস্থ একার মানে এটা হচ্ছে আসলে এ বিভক্তিরই রূপ। যেমন মা যুক্ত এ মায়ে, মায়ে আমাকে ডাকছে। সুতরাং এই যে এখানেতে যখন কর্তৃকারক করব, কে ডাকছে না মা ডাকছে, তখন কর্তৃকারকে এখানেতে অন্তস্থ একার মানে আমাকে ধরে নিতে হবে এ বিভক্তি। তখন আমি আসলে কি লিখব? আমি যখন লিখব যে পরীক্ষা হয়তো প্রশ্ন দিয়েছে মায়ে ডাকছে, তখন আমি কারকটা নির্ণয় করলাম না হয় কর্তৃকারক, কিন্তু বিভক্তিটা অন্তস্থ একার লিখব না এ লিখব? অবশ্যই এর আসল রূপটা লিখব, অর্থাৎ এ বিভক্তি, কর্তৃকারকে এ বিভক্তি। দ্বিতীয় হচ্ছে কে বিভক্তিকে আমরা কে বিভক্তি রূপেই পাই, এর অন্য কোনো রূপ পাই না। কিন্তু রে বিভক্তিটা অনেক সময় এরে রূপেও পাই। যেমন পণ্ডিত যুক্ত এরে পণ্ডিতেরে। যেমন পণ্ডিতেরে অর্থদান করো, এরকম যদি আমরা একটা বাক্য তৈরি করি, বা পণ্ডিতেরে সম্মান দাও মানে পণ্ডিতদেরকে সম্মান দাও, তাহলে কাকে সম্মান দাও? পণ্ডিতকে, মানে গৌণ কর্মকারক হবে। কাকে দিয়ে আমরা প্রশ্ন করলে বলেছিলাম গৌণ কর্মকারক হয়, তাহলে তখন পণ্ডিতকে সম্মান দাও, সেই পণ্ডিতকের বদলে এখানে আছে পণ্ডিতেরে, তখন লিখতে হবে পণ্ডিত। তো এটা হচ্ছে পণ্ডিতের, এটা হচ্ছে তোমার গৌণ কর্মকারক, আর বিভক্তি হিসাবে তখন লিখতে হবে রে বিভক্তি। মানে এরে থাকলেও কিন্তু তোমাকে লিখতে হবে রে বিভক্তি, অর্থাৎ এরে বিভক্তিটা হচ্ছে রে বিভক্তিরই এক অন্য রূপ। আর 3 নাম্বার হচ্ছে তেটাকে অনেক সময় পাবো এতে। যেমন দেখে এখানেতে মেঝে যুক্ত তে মেঝেতে, কিন্তু এখানে যখন বলছি ঘরেতে, যেমন ঘরেতে জল পড়েছে, তখন তাহলে কোথায় পড়েছে? অধিকরণ কারক। অধিকরণ কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয়, সুতরাং ঘরেতে শব্দটা অধিকরণ কারক। সুতরাং অধিকরণ কারকে এতে বিভক্তি নয়, অধিকরণ কারকে তে বিভক্তি। এইভাবে আমাদের রূপভেদগুলো, অর্থাৎ এ বা এরে বা এতে থাকলেও এর যখন আমরা বিভক্তি লিখব মূল রূপগুলোকে কিন্তু নির্ণয় করতে হয়, এদের মানে বাড়তি রূপগুলোকে বলা হয় না। এবার আসি আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শব্দ, যে অ বা শূন্য বিভক্তি। এই জিনিসটা কি? দেখো একটা উদাহরণ দিয়েছি, সুবলবাবু। আমরা প্রথমে উদাহরণটা দিয়েছিলাম যে সুবলবাবু লেপ কিনেছেন বা দোকান থেকে লেপ কিনেছেন। এই যে সুবলবাবু,
সুবল বাবুর সঙ্গে কিন্তু কোনো রকমভাবে এই বিভক্তিগুলো নেই। এ, কে, রে বা তে কিংবা এদের অন্য রূপগুলো অন্তস্থ একার বা এরে বা এতে এগুলো কিচ্ছু নেই, শুধুই সুবল বাবু। কিন্তু সুবল বাবুর সঙ্গে কিছু নেই মানে যে একেবারেই নেই তা নয়, এর সঙ্গে আছে অ। অ হচ্ছে এমন একটা ধ্বনি যেটা শব্দের সঙ্গে যুক্ত হলেও শব্দটার রূপ বদলাতে পারে না, অর্থাৎ সুবলবাবু যুক্ত অ সমান সুবলবাবুই থেকে গেছে, অথচ কিন্তু যুক্তটা হয়েছে। অর্থাৎ বাংলাতে একমাত্র অ এমন একটা ধ্বনি বা বর্ণ যেটা শব্দের সঙ্গে যুক্ত হলে শব্দটার কিন্তু কোনো রকম রূপ বদল করতে পারে না। যেমন আমরা যদি একটু অন্যভাবে উদাহরণ দিই, আয়ের চিহ্ন হচ্ছে এরকম, হস্য এর এরকম, দীর্ঘই, হস্যু, দীর্ঘু, হ্যাঁ, রি, তারপরেতে একার, ঐকার, ওকার, ঔকার, সব কিছুর দেখো এরকমভাবে এক একটা প্রতীক চিহ্ন আছে, কিন্তু একমাত্র অ এর কিন্তু কোনো রকম প্রতীক চিহ্ন নেই। আর নেই বলেই কিন্তু অ যার সঙ্গে যুক্ত হয় তার কোনো রূপ বদল করতে পারে না। সুতরাং আমাদের যখন কারক বিভক্তিগুলো করা হয় তখন যদি দেখা যায় যে এই বিভক্তিগুলো নেই, এই বিভক্তিগুলো নেই, তার মানে আমাদের ধরে নিলে হবে না যে ওখানে বিভক্তিই নেই। এগুলো না থাকা মানে অ অবশ্যই থাকবে। অর্থাৎ আপাতভাবে যাদের মনে হচ্ছে যে এগুলোকে নেই, কিন্তু সেখানে অ আছে, কেননা থাকতেই হবে। কারণ আমরা বারবার বলছি ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে তৈরি করে এই বিভক্তি বা অনুসর্গগুলো। যদি এ, কে, রে আর তে এই চারটে বিভক্তি যদি না থাকে, কিংবা যদি দেখা যায় এই চারটে বিভক্তিও নেই আবার অনুসর্গও নেই, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে সেখানেতে এই চারটে বিভক্তি বা অনুসর্গ নেই মানে সেখানেতে অ আছে। কেননা বিভক্তি ছাড়া কোনো রকমভাবে কারক তৈরি হয় না, বা বিভক্তি বা অনুসর্গ ছাড়া কোনোভাবেই কিন্তু নামপদের বা ক্রিয়াপদের সম্পর্ক তৈরি হয় না, এমনি এমনি কোনো সম্পর্ক তৈরি হয় না গো। তাই যেহেতু বিভক্তি বা অনুসর্গ অবশ্যই থাকতেই হয় সম্পর্কটাকে তৈরি করতে গেলে, সেহেতু এই চারটে যদি না থাকে এবং কোনো অনুসর্গ যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে অটা আছে। হ্যাঁ, ধরে নিতে হবে, কেননা আসলে ওটা তো আমরা চোখে দেখতে পাবো না, কেন অ এর যেহেতু কোনো রকম মাত্রা হয় না, তাই অ কোনো শব্দের সঙ্গে বা পদের সঙ্গে মিশলেও সেই পদটার কোনো রকম পরিবর্তন হয় না। যেমন সুবলবাবু যুক্ত অ সমান সুবলবাবুই থেকে গেছে, সুতরাং সুবলবাবুটা হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারকেই মূলত এই অ বা শূন্য বিভক্তি বসে। এবার প্রশ্ন হচ্ছে এই অকে শূন্য বিভক্তি বলা হয় কেন? তার কারণটা হচ্ছে অঙ্কের নিয়মেতেই যায়। দেখো 5-এর সঙ্গে 0 যোগ করলে 5ই হবে, তাহলে এখানটা 0 এমন একটা সংখ্যা 5-এর সঙ্গে যোগ হলো, যোগটাও হলো, কিন্তু ওই সংখ্যাটাই থেকে গেল, সংখ্যাটার কোনো পরিবর্তন ঘটলো না। আমরা যদি এখানে 6 যুক্ত 1 করতাম তাহলে 7 হতো, 7 যখনই হতো তার মধ্যে না 6 থাকতো না 1 থাকতো। অর্থাৎ 0 যদি কোনো সংখ্যার সঙ্গে যুক্ত হয় তখন যোগ প্রক্রিয়াটা হয়, কিন্তু যার সঙ্গে যুক্ত হচ্ছে তার কোনো পরিবর্তন ঘটায় না। তেমনই বলা যেতে পারে অ কোনো শব্দের সঙ্গে বা পদের সঙ্গে যুক্ত হলেও যোগ প্রক্রিয়াটা হয়ে যায়, কিন্তু ওই শব্দ বা পদটার কোনো পরিবর্তন ঘটায় না। অর্থাৎ অঙ্কে যেটা শূন্যর কাজ, ঠিক অ এতেও অটারও ঠিক কাজ, যোগ হয়ে যায়, কিন্তু মূল অংশের কোনো পরিবর্তন বা রূপ বদল ঘটায় না বলেই অকে শূন্য বিভক্তি বলে। সুতরাং এইভাবেই আমাদের বিভক্তিগুলোকে নির্ণয় করতে হয়। এবার একটা অন্য বিষয়তে আসা যাচ্ছে তির্যক বিভক্তি। তির্যক বিভক্তিটা কি? এখানে কিন্তু তির্যক বিভক্তি জানতে গেলে আমাদের অবশ্যই সংস্কৃত কারকের সঙ্গে বাংলা কারকের একটা পার্থক্য নির্ণয় করতে হবে। সংস্কৃততে নির্দিষ্ট কারকের সঙ্গে নির্দিষ্ট বিভক্তি থাকে, যেমন কর্তৃকারকে প্রথমা বিভক্তি, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, করণকারকে তৃতীয়া বিভক্তি। অর্থাৎ সংস্কৃততে কারকের বিভক্তি দেখেই কারক নির্ণয় করে দেওয়া যায়। অর্থাৎ প্রথমে বিভক্তি আছে, আমরা চোখ বুঝে বলে দিলাম ওটা কর্তৃকারক। তৃতীয়া বিভক্তি আছে, আমরা চোখ বুঝে বলে দিলাম ওটা করণকারক। ষষ্ঠী বিভক্তি আছে, আমরা চোখ বুঝে বলে দিলাম ওটা সম্বন্ধপদ। বা সপ্তমী বিভক্তি আছে, আমরা বলে দিলাম অধিকরণ কারক। অর্থাৎ সংস্কৃততে আমাদের কারক নির্ণয় করতে দিলে আমাদের সংস্কৃত মানেটা না জানলেও হবে, ওই শব্দের অর্থটা না জানলেও হবে, বিভক্তিটা লক্ষ্য করব, যে বিভক্তি আছে সেই বিভক্তির সঙ্গে যে কারক বসে সেই কারক লিখে দেবো। সংস্কৃততে বিভক্তি দেখে কারক নির্ণয় করা হয়, যেহেতু সংস্কৃততে একটা কারকের সঙ্গে একটা নির্দিষ্ট বিভক্তি পুরো যোগসূত্র থাকে।
কখনোই কর্মকারকের দ্বিতীয় বিভক্তি কখনো কর্তৃকারকেতে আসবে না কো। একটা বিভক্তি আর একটা কারকের স্থান দখল করতে পারে না, কিন্তু বাংলাতে সেটা হয় না। বাংলাতে একটা কোনো বিভক্তি একাধিক কারকে বসতে পারে। যেমন দেখো এখানে তো আমরা উদাহরণ দিয়েছি, 10 মিলে করি কাজ, মানে 10 জন মিলে কাজ করি। তাহলে কে কে কাজ করি বা কারা কাজ করি? 10 মিলে। 10 শব্দটার সঙ্গে 10 যুক্ত এ শব্দটা আছে, তাহলে এইটা হচ্ছে কর্তৃকারকের উদাহরণ। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়, তাহলে কর্তৃকারকে দেখো এই বিভক্তিটা বসেছে। আবার ঠিক দ্বিতীয়টাতে পাঠাইব রামানুজে, অর্থাৎ রামানুজ মানে হচ্ছে রামের ভাই, রাম যুক্ত অনুজ, রামের ভাই মানে লক্ষণ। তাহলে রামানুজ বা লক্ষণকে পাঠাবো। এই যে রামানুজে, রামানুজ যুক্ত এখানে হচ্ছে কর্মকারক, কেননা কাকে পাঠাবো? রামানুজে। কাকে দিয়ে প্রশ্ন করলে হয়? গৌণ কর্মকারক। সুতরাং কর্মকারকেও দেখো এই বিভক্তিটা বসেছে। আবার বাঁ হাতে দাও, কিসের দ্বারা দাও? বাঁ হাতের দ্বারা। কিসের দ্বারা প্রশ্ন করলে করণকারক হয়, সেখানে দেখো বাঁ হাত যুক্ত বাঁ হাতে, এখানেও এই বিভক্তি। আহারে বসেছেন, কোথায় বসেছেন? কোথায় প্রশ্ন করলে হয় অধিকরণ কারক, এ দেখো আহারে বসেছেন, আহার যুক্ত আহারে। একইভাবে কত ধানে কত চাল, হ্যাঁ, অর্থাৎ কোথা থেকে চাল না ধান থেকে চাল। কোথা থেকে প্রশ্ন করলে অপাদান কারক হয়, এখানে তো দেখো ধানের সঙ্গে ধান যুক্ত সুতরাং এমন একটা বিভক্তি যেটা কর্তাতেও বসেছে, কর্মতেও বসেছে, করণেও বসেছে, অধিকরণেও বসেছে, অপাদানেও বসেছে। এইটাকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। এটা সংস্কৃততে নেই। সংস্কৃততে নির্দিষ্ট বিভক্তি নির্দিষ্ট কারকের সঙ্গে বসবে, কিন্তু বাংলাতে তে আর কে এই তিনটে বিভক্তি কিন্তু একাধিক কারকে বসতে পারে। তাই এই তিনটে বিভক্তিকে বাংলায় বলা হয় তির্যক বিভক্তি। তাই এটাকে সংজ্ঞা আকারে বললে কি হবে? যে সমস্ত বিভক্তি একাধিক কারকেতে ব্যবহার হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। সুতরাং আমাদের এই আলোচনাতে আমরা সারসংক্ষেপ আকারে বললে কি হবে না, বিভক্তি এবং অনুসর্গগুলো হচ্ছে নামপদের সঙ্গে ক্রিয়াপদের একটা সম্পর্ক তৈরিকারী বস্তু। এরা সম্পর্কটাকে তৈরি করে। আমরা বিষয়টাকে একটু অন্য উদাহরণ দিয়ে এই ভিডিওটাকে শেষ করি। যে ধরো ফ্রাইড রাইস রাঁধতে দিয়েছে, ফ্রাইড রাইসে মূলত যে উপাদানগুলো থাকে সেগুলোকেই খায়, কিন্তু ফ্রাইড রাইসের স্বাদ বাড়াবার জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে ব্যবহার করা হয়, কিন্তু তা বলে ওইগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খাই না গো, কিন্তু তা সত্ত্বেও ব্যবহার করা হয়, ফেলে দেবো জেনেও ব্যবহার করা হয়। কেন? স্বাদ বৃদ্ধির জন্য। তেমনি এই বিভক্তি বা অনুসর্গকে আমরা কারকেতে ব্যবহার করি কেন? নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কটাকে তৈরি করার জন্য। সুতরাং কারক এবং কারক চ্যাপ্টারের সঙ্গে বিভক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঠিক আছে, আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটা তা তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, এবং এই ভিডিওর ওপর কোনো রকম তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেব। আর এই ভিডিওর ওপর কোনো রকম তোমাদের প্রশ্নপত্রের প্রয়োজন পড়লে তোমরা LRNR ওয়েবসাইটেতে গিয়ে সেটা ডাউনলোড করে নাও।